Finish. তোমার কালকে এক্সাম আছে, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 3। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস লাইফ সাইকেল, অথবা এটাকে সিম্পলি আমরা কেএমএস লাইফ সাইকেলও বলে থাকি। সো নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস ডেভেলপমেন্টের বা বিল্ড করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আমরা দেখতে পাই। এই কেসগুলা কিন্তু চ্যালেঞ্জ নিয়েই। সো সে চ্যালেঞ্জের মধ্যে 4টা চ্যালেঞ্জ ভাইটাল। ফার্স্ট ওয়ান হচ্ছে কালচার। কেন আসলে আমাদেরকে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস ডেভেলপ করতে হয়, বা এটা যখন আমরা বিল্ড করতে যাই, নলেজ ম্যানেজমেন্ট বিল্ড করা মানে কিন্তু তোমাকে তোমার নলেজটা শেয়ার করতে হচ্ছে। স্পেশালি দ্য এমপ্লয়িজ হু হ্যাভ দ্য ট্যাসিট নলেজ, তাদেরকে নলেজ এক্সপার্ট বা নলেজ ওয়ার্কার যিনি আছে তার কাজ হচ্ছে নলেজগুলোকে কম্বাইন করা। এই কম্বিনেশনসটা বা সলিসিটেশনসটা যখন আমরা করতে যাই, প্রথম যে প্রবলেমটা পাই সেটা হচ্ছে পিপলের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, আমরা নিজেদের নলেজটা নিজেদের মধ্যে হোয়ার্ড করে রাখতে চাই। ইনস্টেড অফ শেয়ারিং উইথ আদার্স, আমরা এটা নিজেদের মধ্যে রেখে দিতে চাই। এটার কারণটা হচ্ছে আমরা মনে করি যদি আমি নলেজটা কারোর সাথে শেয়ার করি, আমার যে কোর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে সেটা চলে যাবে। ফর এক্সাম্পল, একটা এমপ্লয়ির পার্সপেক্টিভ থেকে যদি বলি, সে যদি মনে করে যে এই কাজটা শুধু আমি একা পারি, সো অর্গানাইজেশনে আমার একটা লং টার্ম সাস্টেইনেবিলিটি আছে, কারণ আমার এই কাজটা তো অন্য কেউ জানে না, চাইলেও কপি করতে পারছে না। সো ইন দ্যাট কেস এমপ্লয়ার উইল ভ্যালু মি। বাট এই চিন্তাধারাটা আসলে এই স্টেজে এসে, বিশেষ করে এই বর্তমানে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, এই ফেজে এসে আসলে এটা করাটা বোকামি। সো এই জন্য কালচারটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যেন পিপল, এই যে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস বিল্ড করার সাকসেসফুল হবে কিনা, এটার অন্যতম কন্ডিশনসটাই হচ্ছে কালচার, সাপোর্টিভ কালচার আছে কিনা, পিপল তোমাকে নলেজ শেয়ার করছে কিনা। নলেজ আসলে যত বেশি শেয়ার হয়, সেই নলেজটা তত বেশি পাওয়ারফুল হয়, এটার ভ্যালু তত বেশি ইনক্রিজ হয়। এখন তোমার কাছ থেকে পাচ্ছে না, বাট আলটিমেটলি কোনো না কোনো ভাবে কিন্তু সেই নলেজটাকে গ্যাদার করতে পারবে, বা কিছুদিন সময় লাগবে, আচ্ছা আলটিমেটলি এটা গ্যাদার হবে। যে জন্য বলা অর্গানাইজেশন যেটা করতে পারে, ডেভেলপ করতে পারে। এই মিউট করে নাই কে? একটু মিউট করে রাখো, সাউন্ড হচ্ছে। সো তারা একটা সাপোর্টিভ কালচার ডেভেলপ করতে পারে, দে ক্যান এনকারেজ দেয়ার এমপ্লয়িজ, তারা যেন সবাই নিজেদের নলেজটা অন্যদের সাথে শেয়ার করে। এবং আরেকটা বিষয় হচ্ছে ওই যে ইনসেন্টিভ চালু করা, যে যারা এই যে ট্যাসিট নলেজ, বিশেষ করে নোটস অর্থী ট্যাসিট নলেজ যেগুলো আছে সেগুলো যারা শেয়ার করবে, অন্যদের সাথে ইন্টারএক্সচেঞ্জ করবে, সেটার জন্য তাদেরকে, বা কোর নলেজ শেয়ার করলে তাদের জন্য তাদেরকে রিকগনাইজ করা। এটা যে সবসময় ফাইন্যান্সিয়াল হতে হবে এরকম না, ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল বোথ ক্যান বি আ সলিউশন। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে নলেজ ইভালুয়েশন করা। নলেজ ইভালুয়েশন বলতে আমরা যে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমসটা ডেভেলপ করব, সেই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমসটা ডেভেলপ করার আগে কিছু জাস্টিফিকেশন আমরা চাই, পরের স্টেজ আমরা পড়বো। সেই জাস্টিফিকেশনস গুলোর মেন কাজটাই হচ্ছে অ্যাসেস করা, এটা করার জন্য আমরা যে খরচটা করছি, এটা থেকে যে বেনিফিটটা পাবো সেটাকে কম্পেনসেট করছে কিনা, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলে আমরা একটা রিওয়ার্ড সিচুয়েশনে থাকবো কিনা, দ্যাটস দ্য ইভালুয়েশনস। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে নলেজ প্রসেসিং। অনেক কোম্পানি আসলে এই যে নলেজ ম্যানেজমেন্ট যে সিস্টেমস যে ডেভেলপ করে, সেই সিস্টেমস ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিপল মেইন রোলটা আসলে এখানে কারা প্লে করে? মেশিন, টেকনোলজি, অর্গানাইজেশনাল প্রসেস, কোনটা? নাকি হিউম্যান রিসোর্স? কোনটা হওয়া উচিত? সবচাইতে মেজর রোলটা আসলে প্লে করে হচ্ছে হিউম্যান রিসোর্স বা হিউম্যান এলিমেন্ট, যেটা সেটাই। কারণ আলটিমেটলি ডকুমেন্টেড নলেজ অথবা আনডকুমেন্টেড নলেজ, ট্যাসিট নলেজ যেটাকে আমরা বলি, এটা পিপলের কাছেই থাকে। ডকুমেন্টেশন হয়, বাট পিপল এটাকে ডকুমেন্টেশন করে এবং ইউজও করে পিপল। দ্যাটস ওয়াই এই যে পুরো প্রসেসটাকে, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস ডেভেলপমেন্টের পুরো প্রসেসটাতে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে হচ্ছে হিউম্যান। আমরা এটাকে ইগনোর করে কখনোই এই যে নলেজ ম্যানেজমেন্টের যে পারপাস সেটাকে সার্ভ করতে পারবো না। Here we can use the technology, but technology হচ্ছে it's like a supportive tool, instrument. And last one হচ্ছে knowledge implementations। যখন আমরা আসলে এই যে একটু আগে যেগুলো বললাম, যে তিনটা জিনিস, ইভালুয়েশন, কালচার
তারপর হচ্ছে হিউম্যান রোল, এগুলো যখন আমরা সবকিছুই পজিটিভ থাকে তখন উই নো দ্যাট আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছি। সো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অর্গানাইজেশনের একটা কমিটমেন্ট থাকে, অর্গানাইজেশনস উইল কন্টিনিউয়াসলি চেঞ্জ, লার্ন অ্যান্ড ইনোভেট। যারা নলেজ অর্গানাইজেশনস আছে তারা আসলে সাকসেসফুল হওয়ার পেছনে মেইন কারণটাই হচ্ছে তারা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে চায়, তারা কন্টিনিউয়াসলি লার্ন করতে চায় অ্যান্ড ইনোভেট করতে চায়। রেসিস্টেন্স, কারেন্ট স্ট্যাটাসের প্রতি তারা রেসিস্ট্যান্ট না। এবং এই লার্নিংটা কিন্তু কন্টিনিউয়াস কেন? ফর এক্সাম্পল ফার্স্ট স্টেপসে আমরা প্রিপেয়ার করেছি, বাট এখান থেকে কিছু ভুল হয়েছে, পরে যখন আমরা এটা ইউজ করতে যাচ্ছি উই ক্যান ফাইন্ড সাম মিস্টেক্স। এই মিস্টেক্স গুলো আবার পরবর্তী স্টেপসে বা পরের ইটারেশনে গিয়ে এগুলোকে আমরা আবার রেকটিফাই করব। এখান থেকে যে লেসনসটা লার্ন হয়েছে সেটা আমাদের ফিউচারে অ্যাডজাস্টমেন্ট বা ফিউচার রিফাইনমেন্টের ক্ষেত্রে কাজে দিবে। এই চারটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্টের সবচেয়ে বড় ইমপ্লিমেন্টেশন। তারপর হচ্ছে কালচার, imposing the culture, then process and the role of human resources. এই চারটা হচ্ছে মেইন নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস বিল্ডিং এর ফান্ডামেন্টাল চ্যালেঞ্জেস। নাও কনভেনশনাল অ্যান্ড কেএম সিস্টেমস লাইফ সাইকেল, তোমাদেরকে যদি একটু ফিডব্যাকে যাই, সেটা হচ্ছে তোমরা এমআইএস কোর্সে বোধহয় পড়েছো নলেজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট ফেজেস, মনে আছে কারো লাইফ সাইকেলটা? সিস্টেম ডেভেলপমেন্টের লাইফ সাইকেল মনে আছে? আফজাল খান, আইডি 14। আফজাল মনে আছে? একটু আনমিউট করো। এই ক্লাসে আছে নাকি? তারপর আইডি 61 মুরসালিন। ইয়েস ম্যাম। সিস্টেম লাইফ সাইকেল মনে আছে? সিস্টেম বলতে কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। না ম্যাম এখন মনে পড়তেছে না, দেখতে হবে একটু। মনে পড়তেছে না? কারো মনে নাই? আয়শা? ম্যাম ওটা কি এইচডিএলসি প্রসেস ওইটা? হ্যাঁ ম্যাম ওটা হচ্ছে বেসিক্যালি প্রথম হচ্ছে 5টা, ওটাকে ব্রডলি আরো 7-8টা ভাগ করা হয়। 5টা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, সিস্টেম ডেভেলপমেন্ট, সিস্টেম টেস্টিং এন্ড সিস্টেম ইমপ্লিমেন্টেশন। রাইট। যে ফার্স্ট স্টেপসটাই হচ্ছে আমাদের নিড অ্যানালাইসিস করা, যে নিশ্চয়ই আমরা যখন কোনো সিস্টেম ডেভেলপ করতে যাই, যতগুলো অ্যাপস বলো, সেই অ্যাপস গুলোর পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটাই, সেটা হচ্ছে উই আর ফেসিং সাম প্রবলেম। সেটা সলিউশন নিয়ে আসার জন্যই কিন্তু আমরা সিস্টেম ডেভেলপ করি, অ্যাপস ডেভেলপ করি, সফটওয়্যার ডেভেলপ করি। সো ফার্স্ট কাজটা হচ্ছে রিকগনিশনস অফ নিড, যে প্রবলেম ফেস করতেছি, যে প্রবলেমটা ফাইন্ড আউট করা, অ্যান্ড ফিজিবিলিটি স্টাডি, সেই প্রবলেমটার জন্য আমরা একটা সলিউশন প্রপোজ করছি এবং সেই সলিউশনটা ফিজিবল কিনা, ফিজিবিলিটি ইন টার্মস অফ কয়েকটা ফ্যাক্টরস পার্সপেক্টিভ থেকে। একটা হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি হতে পারে, যে আমরা এটাকে এফোর্ড করতে পারবো কিনা, এবং শুধু এফোর্ড করতে পারলে তো হবে না, এটা থেকে আমরা যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আমরা আসলে বেনিফিটের সিচুয়েশনে থাকবো কিনা। সেকেন্ড ওয়ান হচ্ছে আমার যে টেকনোলজিক্যাল ফিজিবিলিটি, আমার যে এক্সিস্টিং টেকনোলজি নলেজ, পিপলের নলেজ আছে, সেটা এটাকে সাপোর্ট করবে কিনা। এই সিস্টেম আমি আদৌ আমার ইনহাউস বলো অথবা আউটসোর্সিং করে আমরা এটাকে নিয়ে আসতে পারবো কিনা। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। অ্যান্ড দেন আমরা আসি সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশনে। ডিফারেন্ট স্টেক হোল্ডার্স যারা আছে, এটাকে যারা ইউজ করবে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নেওয়া, হোয়াট আর দ্য specifications, and based on the specifications we have to design the blueprint. It's like civil engineer যেমন একটা স্ক্র্যাচ তৈরি করে, যে একটা ব্লুপ্রিন্ট ইনফ্রাস্ট্রাকচারের সেম জিনিস আমরা এটার একটা ব্লুপ্রিন্ট বা লজিক্যাল স্ট্রাকচার ডেভেলপ করি, and that logical structure should be converted into physical structure. Physical structure কিভাবে করি? আমরা প্রোগ্রামিং কোর্সের মাধ্যমে, আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা এটাকে একটা স্ক্র্যাচ থেকে এটার একটা ফাইনাল ডিজাইন তৈরি করছি। এন্ড দ্য ফার্স্ট ডিজাইনটা খুবই বেসিক, এটাতে হয়তো বা কিছু বাগ থেকে যেতে পারে, কিছু রিকোয়ারমেন্টস অ্যাড্রেস নাও হইতে পারে, সেই ইস্যুস গুলো থাকতে পারে। দেন যখন আমাদের প্রোগ্রামিং এর ফার্স্ট ভার্সনটা রেডি, তখন বা অ্যাপ্লিকেশনস এর ফার্স্ট ভার্সনটা রেডি, তখন আমরা যেটা করি টেস্টিং। টেস্ট কয়েক রকমের টেস্ট হতে পারে এখানে, যেমন
এক ধরনের টেস্ট আছে যে প্রথম যে টেস্টটা করে সেটা হচ্ছে সিস্টেমসে কোনো বাগ আছে কিনা, মানে লোপ হোলস আছে কিনা, যেটা থ্রুতে এটার সিস্টেম সিকিউরিটিটাকে কম্প্রোমাইজ করা যায়। দেন এই ধরনের টেস্টিং যখন পাস করে আসে তখন আমরা ফাইনালি যে টেস্টটা করি সেটা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। একদম ইটস রেডি টু ইউজ, অ্যাট দ্যাট কেস কাস্টমারকে পাইলট ফেজে ইউজ করতে দেওয়া হয় বা ইউজারকে পাইলট ফেজে ইউজ করতে দেওয়া হয়। দেওয়ার পরে তারা সেটা অ্যাকসেপ্ট করছে কিনা, তারা কোনো প্রবলেম ফেস করছে কিনা, ভাইটাল কোনো ইস্যুস তারা অ্যারাইজ করছে কিনা, ইফ অল ওকে দেন টেস্টিং ফেজটা পাস হয়ে যায়। পাস হওয়ার পরে এটা ফুল ফেজে ইউজের জন্য আমরা ইমপ্লিমেন্ট করি। অ্যান্ড এই ইমপ্লিমেন্টেশনটা আসলে মেইন জিনিসটা হচ্ছে কনভার্সন। সো যখন আমরা এক্সিস্টিং সিস্টেমস থেকে কোনো নিউ সিস্টেমসে কনভার্ট করি, দেয়ার আর 4 ওয়েজ, 3-4 ধরনের ওয়ে আছে। যেমন আমরা এগুলো সব তোমরা পড়ে আসছো, রিকল করলে পাবা। যেমন আমরা যেতে পারি পাইলট ফেজে, খুব ছোট ছোট পার্টে ভাগ করে আমরা ওই ধরো হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দিলাম না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোট ছোট কিছু কিছু ফাংশনসকে আমরা প্রথমে কনভার্ট করলাম, এটা হচ্ছে পাইলট। দেন ডিপার্টমেন্টাল ওয়াইজ আগে শুধু মার্কেটিং ডিপার্টমেন্টকে ইউজ করতে দিচ্ছি, দেন হিউম্যান রিসোর্স, এভাবে করে ডিপার্টমেন্টাল ফেজে গেলে সেটা হলো ফেজ অ্যাপ্রোচ। আরেকটা আছে ডিরেক্ট কাট ওভার। ডিরেক্ট কাট ওভার হচ্ছে আগেরটা কমপ্লিটলি ফেলে দিব, নতুনটা নিয়ে আসবো। এটাতে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে তুমি যখন ডিরেক্ট কাট ওভারে যাবা সিগনিফিক্যান্ট একটা রিস্ক। হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, ma'am, শোনা যাচ্ছে। কিন্তু স্লাইডটা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছে, বইটা। আচ্ছা, সো যেটা বলছিলাম, ডিরেক্ট কাট ওভার হচ্ছে কমপ্লিটলি পুরাতন সিস্টেমটাকে ফেলে দিয়ে নতুন সিস্টেমটা চালু করা। এটা একটা খুবই রিস্কি, সাকসেসফুল হলে ভালো, বাট না হলে খুবই রিস্কি। এটা কারণটা হচ্ছে তুমি তো পুরাতনটা থেকে আবার নতুনটা থেকে আবার পুরাতনটাতে ব্যাক করতে হতে পারে যদি এটা সাকসেসফুল না হয়। আরেকটা বিষয় থাকে যে সেটা হচ্ছে এট এ টাইমে দুইটা চালানো, এটাও একটু কস্টলি বাট রিস্ক ফ্রি। যে তুমি ট্রেডিশনালটাও চালাবা, বর্তমানটাও চালাবা, দুটো থেকে যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি দুটোর ব্যাকআপ রাখবা, পরবর্তীতে গিয়ে যদি একটা নির্দিষ্ট সময় যে ফেজ সময়টা এটা যদি পার হয়ে যায় দেন আমরা আগেরটা ফেলে দিয়ে কমপ্লিটলি নতুনটাতে অলরেডি এটা তো চালু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডিরেক্ট কাট ওভার, সরি সিমালটেনিয়াস বা এট এ টাইমে আমরা যখন দুটো সিস্টেম রান করি। এই যে এই ধরনের ফেজ গুলো ইউজ করে আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের আরেকটা ভাইটাল পার্ট হচ্ছে ট্রেনিং, ইউজার ট্রেনিং। The people for whom the system has been developed, they have to be trained up কিভাবে সেটা ইউজ করতে পারে। এবং দেখবা যে আমরা যখন নতুন কোনো ডিভাইস কিনি আমাদের তো ট্রেন আপ করা হয় না, কিন্তু বেসিক একটা ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়, বিকজ এটাও কিন্তু একটা পার্ট অফ ট্রেনিং। কারণ আমাদেরকে এটার উপর বেসিস করে আমরা ধরে নেই যে আমরা এই স্ট্রাকচার ফলো করে এটাকে ইউটিলাইজ করব। আচ্ছা, তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? আমার বোধ হয় নেট বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, যে কারণে স্লাইডটা বইটা অফ হয়ে যাচ্ছে, স্লাইড শেয়ারটা। কথা ক্লিয়ার আছে বাট স্লাইডটা বারবার কথা ক্লিয়ার আছে না? ওই যে কথা বলতেছি মোবাইল ফোনে ডেটা দিয়ে কম্পিউটার থেকে বই শেয়ার করেছি, ওয়াইফাই নেটওয়ার্ক তাহলে বাফার করছে। এনিওয়ে, দেন লাস্ট ওয়ান হচ্ছে মেইনটেনেন্স এন্ড অপারেশনস এন্ড মেইনটেনেন্স। একটা সিস্টেম একবার ডেভেলপ করলে সেটা আসলে অনন্তকাল ভালো চলবে এরকম না, এটা কন্টিনিউয়াসলি মনিটর করতে হয় অপারেশনালাইজড হওয়া পর্যন্ত। সো এই কাজটা আমাদেরকে কন্টিনিউয়াসলি করতে হয়। এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেমস লাইফ সাইকেল। অ্যান্ড আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে কেএম সিস্টেমস লাইফ সাইকেল। কেএম সিস্টেমস লাইফ সাইকেল এটার চেয়ে এটার কিছু ডিফারেন্স আছে। বাবা আমি দুটো ইউজ করছি, হ্যাঁ। কেএম সিস্টেমস লাইফ সাইকেল আমরা যেটা করব যে এটা একটা ইনক্রিমেন্টাল স্টেজ। যেমন ফার্স্ট ওয়ান আমরা যেটা করি, ইভালুয়েট দ্য এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল আছে, সো ইনফ্রাস্ট্রাকচার ইভালুয়েট করতে গেলে আমাদের অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, ভিশন, মিশন এগুলো একটু দেখতে হয়। অ্যান্ড বেসড অন দ্য ইনফ্রাস্ট্রাকচার আমাদের টেকনোলজি অ্যাভেলেবল আছে কিনা এগুলো যদি সব ঠিকঠাক থাকে দেন উই ফর্ম নলেজ ম্যানেজমেন্ট টিম, যারা ওই যে সিস্টেমটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ডেভেলপ করবো সেটাকে এগিয়ে নিয়ে যাবে, যারা তাদেরকে সেটা ডেভেলপ করা, সেরকম একটা টিম ডেভেলপ করা। এই টিম ফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি ইটস প্রেফার্ড
যদি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একজন করে রাখতে পারি, কারণ আলটিমেটলি নলেজ সকল ডিপার্টমেন্ট থেকে সলিসিট হবে এবং সকল ডিপার্টমেন্ট এটার ইউজার হবে। সো যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেশন থাকবে, দেন ইট শুড বি বেটার কি করা, তখন তাদের মধ্যে যে কমিটমেন্টটা ক্রিয়েট করাটা ইজি হবে, এবং তাদের মধ্যে কমিটমেন্ট থাকলে এটার ইউজেসটাও ইজি হয়ে যাবে। আচ্ছা, থার্ড ওয়ান হচ্ছে নলেজ ক্যাপচার করা। টিম ফর্ম করা হলে দেন আমাদেরকে যেটা করতে হবে, নলেজ ক্যাপচার করতে হবে। যাদের যাদের কাছ থেকে টাসিট নলেজ গুলো আমরা পাবো, সো কাদের কাছ থেকে আমরা পেতে পারি, ইউজুয়ালি অর্গানাইজেশন যখন নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করার প্ল্যান করে, তারা একটা রিস্ক ফিল করে, সেটা হচ্ছে নিশ্চয়ই আমাদের এক্সিস্টিং যারা এমপ্লয়িজ আছে তারা হয়তোবা কেউ রিটায়ার্ড করবে, হয়তোবা কেউ চলে যাবে কোম্পানি ছেড়ে, অথবা কম্পিটিটররা যে কোনো সময় তাদেরকে টেক ওভার করে নিতে পারে। এরকম বিষয়গুলো থেকে যায়। এরকম বিষয়গুলো থাকে বললেই কিন্তু আমরা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে যাই। এখন এই সিস্টেম ডেভেলপ করার অন্যতম একটা পার্ট হচ্ছে নলেজ ক্যাপচার করা, তাদের কাছ থেকে ট্যাসিট নলেজ গুলোকে সিস্টেমেটিক্যালি নিয়ে আসা। অ্যান্ড যখন আমরা নলেজ ক্যাপচার করতে পারি, দেন উই হ্যাভ টু ডিজাইন দ্য নলেজ ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টটা তৈরি করা, এটা অনেকটা এই যে লজিক্যাল মাস্টার প্ল্যান তৈরি করার মতোই। দেন উই হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড ভ্যালিডেট। ভেরিফাই মিনস এখানে আমরা বোঝাচ্ছি যে এই যে আমরা নলেজ গুলো গ্যাদার করছি, তারপর হচ্ছে এখানে কোনো ডিবাগিং আছে কিনা, মানে বাগ আছে কিনা, কোনো ইস্যুস আছে কিনা, সেটা হচ্ছে ভেরিফিকেশনস। আর ভ্যালিডেশনস হচ্ছে কি করা, এই যে ইউজার অ্যাকসেপ্টেন্স আছে কিনা, এটা অনেকটা এটার সাথে রিলেটেড, এই যে টেস্টিং এর সাথে। এখানেও যেরকম আমরা আগে বাগিং করি, ডিবাগিং করি, দ্যাট মিনস হচ্ছে কোনো লোপ হোলস থাকলে সেগুলোকে অ্যাড্রেস করি, এন্ড দ্যাট ইউজার অ্যাকসেপ্টেন্স নেই। সেম কেস, ভেরিফাই বলতে আসলে ডিবাগিং কে বোঝাচ্ছে, আর ভ্যালিডেট বলতে ইউজার অ্যাকসেপ্টেন্স কে বোঝাচ্ছে। এন্ড আফটার দ্যাট এই দুটো ফেজ কিন্তু ইটারেটিভলি চলতে থাকে। আমরা ডিজাইন করি, আবার এই কাজগুলো করতে থাকি, আবার কারেকশন করি, আবার করতে থাকি, এভাবে চলতে থাকে। Then finally we implement the knowledge management systems. যদি আমাদের এই verifications and validations both are okay, then we can implement the systems. এটা ইমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এটাকে কেউ ইউজ করবে। সো ইউজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, we have to manage, change and reward the structures. ওই যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছি, সেইটা আমাদেরকে এখন চেঞ্জ করতে হবে। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করেছে, কিন্তু পিপল এটাকে যদি প্রপারলি ইউটিলাইজ না করে, এখান থেকে যদি তারা যদি ভ্যালু না পায়, তাহলে আলটিমেটলি আমরা এটা থেকে কি করতে পারবো না, রিওয়ার্ড, এটা যে অবজেক্টিভ ছিল সেটা অ্যাড্রেস হবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে এই যেটাকে ম্যানেজ করতে হবে, চেঞ্জ করতে হবে, অ্যান্ড রিওয়ার্ড সিস্টেমসটাকে রিস্ট্রাকচার করতে হবে। ফাইনালি উই হ্যাভ টু post systems evaluation, do the post systems evaluations. Systems implementation এর পরে আমাদেরকে এটার আফটার ইউজেস কিছুদিন পরে আমাদের এটাকে কন্টিনিউয়াসলি ইভালুয়েট করতে হবে যে ফার্দার কোনো চেঞ্জেস দরকার হয় কিনা। আচ্ছা, যদিও দুটো দেখতে কিছুটা কাছাকাছি মনে হচ্ছে, এটার মধ্যে কিছু সিমিলারিটিস যেরকম আছে, যেমন আমরা বলেছি এটা হচ্ছে টেস্টিং এর সাথে রিলেটেড, এটা হচ্ছে এটার সাথে রিলেটেড, এটার কিছু ডিফারেন্সেসও আছে। ডিফারেন্স গুলো আমরা একটু দেখবো। ফার্স্ট ডিফারেন্সটা বলছে যে এই যে দুটোই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বেসিক, আমাদের যে সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে যেটা হয়, আমরা এখানে একটা প্রবলেম নিয়ে, এই যে কোথায় কি ডিফারেন্স, এই যে সিস্টেমস অ্যানালিস্ট যখন এটা নিয়ে আসে, তাদের কাছে কিছু রেলিভেন্ট ডেটা এবং ইনফরমেশন থাকে, এবং সেই ডেটা এবং ইনফরমেশন গুলো তারা সলিসিট করে ফ্রম দ্য ইউজার্স, নর্মাল বা ট্রেডিশনাল সিস্টেমস এর ক্ষেত্রে। কিন্তু নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস যখন আমরা ডেভেলপ করতে যাই, তখন আমাদের কাছে আগে থেকেই নলেজ অ্যাভেলেবল আছে, কিন্তু আমরা সেটাকে এখনো ক্যাপচার করতে পাই নাই। সো উই হ্যাভ টু মেইনলি ডিপেন্ড অন দ্য নলেজ ডেভেলপার্স বা নলেজ এক্সপার্টস এর উপর আমাদের সিগনিফিক্যান্ট একটা ডিপেন্ডেন্স থাকে। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সটা। সেকেন্ড ওয়ানে বলছে যে সিস্টেমস অ্যানালিস্ট, এটার ক্ষেত্রে যে সিস্টেমস অ্যানালিস্ট থাকে, আর এই নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে থাকে নলেজ ডেভেলপার। সিস্টেমস অ্যানালিস্টের কাছে প্রবলেমটা আছে এবং তাদের কাছে কোনো সলিউশন নাই, তারা জানে না আসলে এটার সলিউশনটা কি হতে পারে। এটাই বলছে দে হ্যাভ দ্য প্রবলেম
বাট দে ডো নট হ্যাভ দ্য সলিউশনস, এটা তারা ফাইন্ড আউট করে। কিন্তু নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা নলেজ ওয়ার্কার বা এক্সপার্ট যারা, তাদের কাছে প্রবলেম এবং সলিউশন তারা দুটোই জানে। এখন যেটা দরকার সেটা হচ্ছে এটাকে প্রপারলি কমিউনিকেট করা। এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স অ্যাকচুয়ালি। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে কনভেনশনাল সিস্টেমটা অনেকটা সিকোয়েন্সিয়াল, কিন্তু আমাদের যে নলেজ ম্যানেজমেন্ট লাইফ সাইকেল এটা হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যান্ড ইন্টারেক্টিভ। ইনক্রিমেন্টাল ইন এ সেন্স, এটা আমরা প্রথমে একটা প্রোটোটাইপ তৈরি করে ফেলি, যদিও কনভেনশনাল সিস্টেমস এর ক্ষেত্রেও বলা হয় যে প্রোটোটাইপ, বাট এটা একদম মিনিমাম একটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা একটা প্রোটোটাইপ তৈরি করি। সেই প্রোটোটাইপটা আমরা পাইলট স্টেজে ইউজ করতে দিয়ে ফেলি, দেন এটার কিছু ড্রব্যাকস আমরা ফাইন্ড আউট করি। প্রোটোটাইপিং নিয়ে ডিটেলস ডেসক্রিপশন পরে আছে। অ্যান্ড ফোর্থ ওয়ান হচ্ছে এই যে ইন দ্য ডেভেলপমেন্ট অফ কনভেনশনাল ইনফরমেশন সিস্টেমস টেস্টিং অকার্স টুয়ার্ড দ্য এন্ড অফ দি সাইকেল। অনেকটা শেষের দিকে গিয়ে আসলে আমরা টেস্টিংটা করে থাকি। কিন্তু নলেজ ম্যানেজমেন্ট লাইফ সাইকেলের ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি আগে নলেজ ক্যাপচার করতেছো, দেন ডিজাইন করেই কিন্তু সাথে সাথে তুমি এটাকে টেস্টিং করে ফেলতেছো। এবং এখানে টেস্টিং এর নলেজ ম্যানেজমেন্ট লাইফ সাইকেলে আমাদের টেস্টিংটাও কিন্তু ইটারেটিভ, যে টেস্টিং ভুল হলে বা টেস্টিং এর রিপোর্ট ভালো না হলে আমরা কিন্তু আবার ব্যাকে যাই, ব্যাক লুপে হাঁটি, দেন আমরা আবার সেটাকে কারেক্ট করি, রেকটিফাই করি, দেন আবার এটাকে ইমপ্লিমেন্ট করি। তাহলে যেটা বলা হচ্ছে কনভেনশনাল ইনফরমেশন সিস্টেমস এর ক্ষেত্রে টেস্টিংটা অলমোস্ট শেষের দিকে হয় ফিজিক্যালি এটা ডেভেলপ হলে, বাট কেএমএস লাইফ সাইকেলের ক্ষেত্রে এটা কিছুটা আগে হয়। দেন আরো কিছু ডিফারেন্স আছে। বলা হয় যে ট্রেডিশনাল যে ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট সেটা অনেকটা ডকুমেন্ট ওরিয়েন্টেড, যেটা হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড। আর দ্যাট মিনস উই ফার্স্ট স্পেসিফাই ইন এ সেন্স, আমরা কিন্তু আগে স্পেসিফিকেশন কালেক্ট করি ফ্রম দি ইউজার্স অ্যান্ড দেন উই বিল্ড দ্য সিস্টেমস, এই জন্য এটাকে বলা হয় ডকুমেন্টেশন ওরিয়েন্টেড। অ্যান্ড কেএম লাইফ সাইকেল ইজ রেজাল্ট ওরিয়েন্টেড। আমরা স্টার্ট করি অ্যান্ড সাথে সাথে এটাকে রিডিজাইন ইনক্রিমেন্ট করতে থাকি। তাহলে এগুলো হচ্ছে আসলে আমাদের নলেজ ম্যানেজমেন্টের এবং ট্রেডিশনাল সিস্টেমস এর লাইফ সাইকেলের পার্থক্য। এটা একটু দেখি আমরা। আচ্ছা, র্যাপিড প্রোটোটাইপ, এটা মনে হয় তোমরা কিছুটা জানো। র্যাপিড প্রোটোটাইপ হচ্ছে শুরুতেই আমরা একটা ওয়ার্কেবল ভার্সনস অফ দি এক্সিস্টিং বা নিউ সিস্টেমস তৈরি করব, সেটা সরাসরি ইউজ করতে দিয়ে দিব এবং সেটার মধ্যে আমরা মডিফিকেশন করব কন্টিনিউয়াসলি। একবার ইউজ করব, কিছু ভুল পাবো আবার ঠিক করব, আবার ভুল পাবো আবার ঠিক করব। এটা হচ্ছে র্যাপিড প্রোটোটাইপিং প্রসেস। দেন কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? আচ্ছা, আমরা যে এতক্ষণ ধরে ডিসকাস করেছি এর বেসিসে যদি আমি তোমাদের একটু কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে সিমিলারিটিস কি, দুটোর মধ্যে কি আমরা কোনো সিমিলারিটিস খুঁজে পেয়েছি? সোহানা সুলতানা, আইডি 63। সোহানা, নর্মাল সিস্টেমস এবং বা ট্রেডিশনাল সিস্টেমস এবং নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস, এই দুটোর মধ্যে আমরা তো পার্থক্য দেখেছি, কোনো সিমিলারিটিস কি আছে? সোহানা কি আছে? কোনো সিমিলারিটিস কি তুমি খুঁজে পাও? আচ্ছা, আর কেউ? ও খুঁজে পাচ্ছে না বোধহয়। সানজিদা আলম, সামিয়া? Yes, ma'am. কোনো সিমিলারিটিস কি খুঁজে পাও? ম্যাম খুঁজছি কিন্তু এখনো নোটিস করতে পারছি না সিমিলারিটিসটা কোথায়। আমি কিন্তু দুটো এই যে এই দুটো সার্কেল পড়ানোর সময় কিছু সিমিলারিটিস এর কথা বলেছি। কেন খুঁজে পাবো না? একটা দুটো তো আমি নিজেই বলেছি। ম্যাম দুটাই হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং এর মাধ্যমে শুরু হয়। আচ্ছা, দেন দুটো ইনফরমেশনের ফ্লোতে শুরু হয়। এখানে আজকেও কিন্তু দেখো যে both circles begin with a problem, দুটোতেই কিন্তু কোনো না কোনো প্রবলেম আছে বলে এটা হচ্ছে, কিন্তু নলেজ ম্যানেজমেন্ট উইথ আ সলিউশন,
তার একটা সলিউশন নিয়েও স্টার্ট করে, কিন্তু ট্রেডিশনাল সিস্টেমস কোনো সলিউশন আগে থেকে থাকে না, তাকে আগে ইউজার রিকোয়ারমেন্ট স্পেসিফাই করতে হয় অ্যান্ড বেসড অন দ্যাট সে সলিউশন খুঁজে বের করে। অ্যান্ড সেকেন্ড ওয়ান বলছে যে এই যে এটা আমরা যখন ট্রেডিশনাল ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট বা ট্রেডিশনাল ইনফরমেশন সিস্টেমস লাইফ সাইকেল দেখি, এখানে দেখবা যে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে, অ্যান্ড এই স্ট্র্যাটেজিক প্ল্যান আমাদেরকে গাইড করে টু ডেভেলপ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দি প্রবলেম অ্যান্ড ইউজার রিকোয়ারমেন্টস। ঠিক তেমনি এটা তো একটা এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারকে কিন্তু সে বোঝার ট্রাই করে। একদম প্রথম স্ট্রাকচারটা খেয়াল করো, এই যে এখানে evaluate the existing infrastructure, এটাও কিন্তু অনেকটা স্ট্র্যাটেজিক প্ল্যানকেই রিফ্লেক্ট করছে। দেন থার্ড ওয়ান, এটা আমি বলেও ফেলেছি, ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, এটা কিন্তু টেস্টিং এর সাথে রিলেটেড। টেস্টিং এর যেমন দুটো পার্ট থাকে, প্রথমে ডিবাগিং, যেটা আমরা এখানে ভেরিফিকেশনকে বলে থাকি, এন্ড ভ্যালিডেশন হচ্ছে ওই যে ইউজার অ্যাকসেপ্টেন্সের যে টেস্টটা, সেটা হচ্ছে এটা। তাহলে এটাও একটা সিমিলারিটি। And fourth one বলছে knowledge developer এবং system analyst need to choose the appropriate tools. So যখন ট্রেডিশনাল সিস্টেমস এর ক্ষেত্রে মেইন রোলটা প্লে করে সিস্টেম অ্যানালিস্ট, আর নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে নলেজ ডেভেলপার এন্ড সিস্টেম অ্যানালিস্ট বোথ হচ্ছে তাদের কাছে অনেকগুলো টুলস অ্যাভেলেবল থাকে, এন্ড ফ্রম দ্যাট টুলস দে হ্যাভ টু সিলেক্ট যে কোনটা তারা ইউজ করবে, কোন মেথোডোলজি ইউজ করবে। এই মেথোডোলজি কিন্তু অনেকগুলো মেথোডোলজিস আছে, সেগুলো আমরা চ্যাপ্টার 4 এটা ডিটেইল ডেসক্রিপশন পাবো। তাহলে আমরা চারটা সিমিলারিটিস পেলাম। একটা হচ্ছে দুটোই একটা কমন সলিউশন নিয়ে স্টার্ট হয়, সেকেন্ড ওয়ান হচ্ছে স্ট্র্যাটেজি প্ল্যান থাকবে, ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশনস থাকবে, আর লাস্ট ওয়ান হচ্ছে তাদের কাছে অনেকগুলো অপশনস অ্যাভেলেবল থাকবে, সেই অপশনস থেকে তারা টুল সিলেক্ট করবে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, না থাকলে তাহলে আমরা ফরওয়ার্ড করি। সেটা হচ্ছে ইউজার্স ভার্সেস নলেজ ওয়ার্কার্স। আমরা কিন্তু একটু আগেই সিমিলারিটিতে পড়ছিলাম যে ট্রেডিশনাল সিস্টেমস হচ্ছে ইউজার ডিপেন্ডেন্ট, বিকজ তারা ইনফরমেশন সিস্টেমস এর স্পেসিফিকেশন প্রোভাইড করবে, এন্ড বেসড অন দ্যাট স্পেসিফিকেশনস উই হ্যাভ টু ডেভেলপ দ্য সিস্টেমস। এন্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস বা কেএম সিস্টেমস ইজ ফান্ডামেন্টালি ডিপেন্ডস অন দ্য নলেজ ওয়ার্কার। এখানে নলেজ ওয়ার্কাররা কি রোল প্লে করে, তাদেরকে বুঝতে হয় যে এক্সপার্ট কারা, তাদের সাথে র্যাপোর্ট বিল্ড করতে হয়, তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো গ্যাদার করতে হয়, ক্যাপচার করতে হয়, সেটাকে স্টোর করতে হয়। সো তাদের একটা সিগনিফিকেন্ট রোল আছে। যেমন ট্রেডিশনাল সিস্টেমস এর যেমন ইউজারদের একটা ফান্ডামেন্টাল রোল, নলেজ ওয়ার্কারদেরকেও নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস এ এরকম একটা ফান্ডামেন্টাল রোল থাকে। আচ্ছা, এই যে দুটো কথা বললাম আমরা, ইউজার্স এবং এক্সপার্টস, এই দুটোর মধ্যে কিছু কম্পারিজন আছে। বলছে যে ডিপেন্ডেন্স অন দ্য সিস্টেমস, ইউজাররা সিস্টেমস এর উপর হাইলি ডিপেন্ডেন্ট, কিন্তু এক্সপার্টদের তো আসলে সিস্টেম দরকার হয় না। সিস্টেমস কাদের দরকার হয়? যে যার কাছে নলেজটা নাই, এই যে এটা ডেভেলপ করবে এক্সপার্ট পিপল এখানে কন্ট্রিবিউট করবে, কিন্তু দে আর নট ডিপেন্ডেন্ট অন দিস সিস্টেমস। তারা কিন্তু তাদের ডিসিশন মেকিং এর জন্য এটার উপর নির্ভর করে না, বরং অন্যরাই তারা যে নলেজ দিবে সেটার উপর এখানে নির্ভর করছে। তাহলে এই জন্য বলছে লো টু নীল। অ্যান্ড কোঅপারেশন হচ্ছে ইউজারকে হাইলি কোঅপারেটিভ হতে হয়, অ্যান্ড এক্সপার্টদের কোঅপারেশন আসলে যখন ডকুমেন্টেড হয়ে যায় তখন আর খুব একটা দরকার হয় না। অ্যান্ড টলারেন্স ফর অ্যাম্বিগুইটি ইন কেস অফ ইউজার্স, তাদের মধ্যে অ্যাম্বিগুইটি টলারেন্সটা একটু কম থাকে, কিন্তু এক্সপার্টদের ক্ষেত্রে এটা হাই থাকে। অ্যান্ড নলেজ অফ দি প্রবলেম, ইউজারদের যেহেতু তারা ডিরেক্টলি এটাকে ফেস করে, তাদের কাছে এটার অ্যাওয়ারনেস বেশি থাকে, কিন্তু এক্সপার্টরা তো প্রবলেমটা ফেস করে না, প্রবলেম ফেস করে অর্গানাইজেশন, and that's why they want to develop the knowledge management systems. And contribution to the systems, ইউজাররা এখানে কি প্রোভাইড করে, ওই যে ইউজার স্পেসিফিকেশন দেয়, দ্যাট মিনস দে প্রোভাইড দ্য ইনফরমেশন, and expert they provide the knowledge and expertise. And systems ইউজার যারা থাকে তারা আসলে সিস্টেমটাকে অ্যাকচুয়ালি ইউজ করবে, বাট
এক্সপার্ট কখনোই সিস্টেমটাকে অ্যাকচুয়ালি ইউজ করবে না, বরং তারা কন্ট্রিবিউট করবে, তাদের কন্ট্রিবিউশনটাই অন্যরা ইউজ করবে। And last one হচ্ছে availability for systems builder. সিস্টেমস বিল্ডারের জন্য ইউজাররা রেডলি অ্যাভেলেবল থাকবে, এন্ড এক্সপার্টরা আসলে তারা সবসময় যে অ্যাভেলেবল থাকবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না, এটা সবসময় এনশিওরও করা যায় না। আচ্ছা, এবার আমরা আসি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস লাইফ সাইকেলের বিভিন্ন অ্যাপ্রোচ আছে। আচ্ছা, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস ডেভেলপমেন্টের লাইফ সাইকেল গুলোকে বিভিন্ন রিসার্চার্স বা বিভিন্ন স্কলার্স ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আলোচনা করেছেন, এবং সেজন্য দেখবা যে অল্টারনেটিভ অ্যাপ্রোচেসেই বলছি আমরা এটাকে। তিওয়ানা, তারপর হচ্ছে ডিকসন, গার্ভিন অ্যান্ড লিভুইটস, সো ডেভেনপোর্ট, এরা সবাই 2000 শতকের মধ্যেই আসলে এটা করেছে। দেখবা যে সবগুলোর ইয়ার কিন্তু কাছাকাছি। তারা ওই সময়টাতে এক একজন এক এক ভাবে প্রপোজ করেছে। সবচেয়ে বেশি স্টেজ প্রপোজ করেছিল তিওয়ানা। তিনি বলেছেন যে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টের 8টি ফেজ থাকবে। আবার ডিকসন বলেছে যে এটার 6টা ফেজ থাকবে। অ্যাকর্ডিং টু গার্ভিন দেয়ার 3 phases। এই ভদ্রলোক 4টা ফেজেস সাজেস্ট করেছে এবং এই ভদ্রলোক সাজেস্ট করেছেন 5টা। তাহলে সবগুলো আলাদা আলাদা অ্যাপ্রোচেস। এখান থেকে কোয়েশ্চেন যদি হয় তোমাদেরকে হয়তো বা এই যে এই হেডলাইনে আসতে হবে আর কি, অল্টারনেটিভ অ্যাপ্রোচেস টু নলেজ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে তোমাদের এরকম 4 আকারেই দিতে হবে। সো যার থিওরিটাকে তাই সেই অনুযায়ী আমরা একটু দেখে নিব। ফার্স্ট ওয়ান বলছে যে অ্যানালাইজ দ্য এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, এটা আমাদের ওই যে আমরা যেটা পড়েছি সেটার মতোই কিছুটা কাছাকাছি। অ্যান্ড সেকেন্ড ওয়ান অ্যালাইন দ্য নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি। আমরা যখন ইনফ্রাস্ট্রাকচারটাকে ইভালুয়েট করবো, আফটার দ্যাট উই হ্যাভ টু অ্যালাইন দ্য নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি। নলেজ ম্যানেজমেন্ট এবং বিজনেসের যে এক্সিস্টিং স্ট্র্যাটেজি আছে দুটোকেই অ্যালাইন করতে হবে, সামঞ্জস্য কিনা, কনসিস্টেন্ট কিনা। থার্ড ওয়ান বলছে ডিজাইন দ্য নলেজ ইনফ্রাস্ট্রাকচার, আমাদের জন্য নলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, থ্রু হুইচ পিপল ক্যান শেয়ার প্রপারলি, হুইচ পিপল ক্যান ইউজ প্রপারলি। And audit existing knowledge assets and systems, আমাদের কাছে কি কি নলেজ অ্যাভেলেবল আছে সেটাকে অডিট করতে হবে। and design the KM team, এটা অনেকটা ওই যে ফর্ম KM টিমের মতোই। then create the KM blueprint, তৈরি করতে হবে একটা স্ক্র্যাচ লজিক্যাল ডিজাইন। এই লজিক্যাল ডিজাইনটাকে এখানে আমরা কনভার্ট করব। and finally we deploy, that means using different tools and techniques we have to actually develop the knowledge management systems, and after that আমরা সেটাকে কন্টিনিউয়াসলি ম্যানেজ করব। দেন ফাইনালি একটা স্টেজে গিয়ে যখন এটা ফুল ফেজে ইউজ হচ্ছে তখন আমাদেরকে এটাকে ইভালুয়েট করতে হবে। and for evaluations it's better to use some KPI বা মেট্রিক্স, কিছু মেট্রিক্স ইউজ করা যেন এটা কোয়ান্টিফায়েবল হয়। আচ্ছা, সবচেয়ে পপুলার কিন্তু তিওয়ানার এই স্টেজটা। বাকিগুলো আমরা এই যেখানে দেখতে পাচ্ছি, যেমন গার্ভিন বলছে যে অ্যাকুয়ারিং নলেজ, ইন্টারপ্রিটিং নলেজ অ্যান্ড অ্যাপ্লাইং নলেজ। খুবই সিম্পল একটা অ্যাপ্রোচ তার, যে আমরা নলেজ অ্যাকুয়ার করবো, সেগুলোকে ইন্টারপ্রিট করবো ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস অ্যান্ড উই অ্যাপ্লাই দ্যাট। অ্যান্ড অ্যাপ্লাই মিনস আসলে ইমপ্লিমেন্টেশন। অ্যান্ড লিবোর্ডস তিনি বলছেন যে বিল্ড নলেজ, অর্গানাইজ অ্যান্ড হোল্ড, ডিস্ট্রিবিউট অ্যান্ড পুল অ্যান্ড ফাইনালি অ্যাপ্লাই। এবং সবগুলোরই কিন্তু লাস্টের দিকে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অন ইমপ্লিমেন্টেশন। ম্যাম কোয়েশ্চেন আসে কোনটা দিব? এই যদি অল্টারনেটিভ অ্যাপ্রোচ বলে 3টাই আসতে হবে। 4টা যে 4টা 5টা আছে এগুলো অল্টারনেটিভ অ্যাপ্রোচেস বললে 4টাই আসবে। বাট যদি শুধু নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস লাইফ সাইকেল বলে বা শুধু নলেজ ম্যানেজমেন্ট বলে, এটার জন্য আমরা এই যে প্রথম দিকে যে চার্টে যেটা দেখেছিলাম কনভেনশনের সাথে কম্পেয়ার করে ওগুলো দিলেই হবে। এবং ওইগুলোকে এখানে আমরা ফাইনালি দেখো যে এই যে অ্যানালাইসিস করেছে শুধু নলেজ ম্যানেজমেন্ট লাইফ সাইকেল বললে, আর অল্টারনেটিভ বললে এই 5টা
পার্সপেক্টিভ থেকে 5টা থিওরির উপর বেসিস করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে কেএম সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই যে একটু আগে তুমি যেটা বললা, কোয়েশ্চেন আসলে কোনটা? যদি অল্টারনেটিভ না বলে, শুধু কেএম সিস্টেম লাইফ সাইকেল বলে, তাহলে এই যে ফেজেস গুলো আছে এগুলো দিবা। যেটা আমরা শুরুর দিকে চার্ট, কম্পারিজন চার্ট পড়েছি, ওখানেও ছিল। ট্রেডিশনালের সাথে এটার কম্পারিজন যখন হয়েছে। আচ্ছা, ফার্স্ট স্টেজে বলছে ইভালুয়েট করা, এগুলো আমি অলরেডি ডিসক্রাইব করে আসছি। ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা কিছু কোয়েশ্চেন্স অ্যারাইজ হয়, সেগুলো হচ্ছে প্রবলেমটা কি, দ্যাট মিনস হোয়াই উই শুড গো ফর নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট, কেন এটা, কেন আমরা ফিল করছি, ইজ দ্য সিস্টেমস জাস্টিফাইয়েবল। সো যখন তোমাকে জাস্টিফিকেশন দিতে হচ্ছে, এই জাস্টিফাইয়েবল আসলে অ্যাফোর্ডেবিলিটি ট্রাই করা, যে এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা, এটার জন্য যে আদৌ আমাদের দরকার আছে কিনা, এই ধরনের কিছু কোয়েশ্চেন্স অ্যারাইজ হয় যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আদারওয়াইজ আমরা এটা জাস্টিফাইয়েবল কিনা জানি না। এটার মধ্যে কোনো, এই যে এই দুইটা কোয়েশ্চেনের কোনো একটাও যদি না হয়, আসলে উই শুড নট গো ফর দ্য ডেভেলপমেন্ট অফ দি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস। দেন ফর্ম দ্য কেএম টিম, হু শুড বি অন দ্য টিমস, টিমে কারা কারা থাকবে, অ্যান্ড হাউ উইল দ্য টিম ফাংশন, এটার মধ্যে লিড কারা দিবে, মেইনলি দ্য নলেজ ওয়ার্কার লিড। বাট যখন বলছে কে কে থাকবে, তখন ইটস বেটার ওনারশিপ ক্রিয়েট করার জন্য সকল ডিপার্টমেন্ট থেকে অ্যাটলিস্ট একজন করে রিপ্রেজেন্টেশন থাকাটা ম্যান্ডেটরি। দেন নলেজ ক্যাপচার করা, থার্ড স্টেজ আমরা বলছি উই হ্যাভ টু ক্যাপচার দ্য নলেজ। হোয়াট এন্ড হুজ নলেজ শুড বি ক্যাপচার্ড, কাদেরটা নিব, কি কি নলেজ নিব তাদের থেকে। মেইনলি এখানে যখন আমরা নলেজ ক্যাপচার করতে যাই, আমরা এই প্রবলেমের সাথে এটাকে অ্যালাইন করি। আমরা একটা প্রবলেম ফেস করছি, দ্য প্রবলেম ইজ দ্যাট সাম অফ আওয়ার নলেজেবল এমপ্লয়িজ উইল রিটায়ার, কয়েক বছর পরে তারা রিটায়ারমেন্টে যাবে, অথবা তাদেরকে কম্পিটিটররা ক্যাপচার করে নিতে চাচ্ছে। সো এই ধরনের প্রবলেম ফেস করছি বলে কিন্তু আমরা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করছি। সো এগুলো আমাদের এখানে গাইড করছে। And design the blueprint, KM blueprint, how will the knowledge be represented, এই যে আমরা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করব, এটা ফাইনালি কিভাবে ডিসেমিনেট হবে। সো অ্যাজ আ পার্ট অফ দিস ডিসেমিনেশনস বা রিপ্রেজেন্টেশনস, এখানে কিছু পার্ট ক্রাইটেরিয়া আছে, খেয়াল করে দেখো, আমি হাইলাইট করেছি ডিজাইন অফ দি কেএম সিস্টেমস, এবং এটার হার্ডওয়্যার সফটওয়্যার কি হবে, হার্ডওয়্যার সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন ডিটেইলস, টেস্ট প্ল্যান, আমরা যে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন করব সেটার একটা প্ল্যান থাকতে হবে, সিকিউরিটি, অডিট এন্ড অপারেটিং প্রসিডিওরস মেনশন করতে হবে। সো এগুলো সবকিছু যদি থাকে, দেন উই ক্যান গো ফর দি ইমপ্লিমেন্টেশনস অফ দি কেএম সিস্টেমস, এন্ড উই হ্যাভ টু টেস্ট দ্য সিস্টেমস, এটা আসলে রিলায়েবল কিনা, এটা ইউজ করা যাবে কিনা ওয়াইড স্প্রেড, দেন ইমপ্লিমেন্ট করতে হবে এন্ড ম্যানেজ করতে হবে, কন্টিনিউয়াসলি এটাকে মনিটর করতে হবে টু চেক ওয়েদার দ্য ইউজার্স আর স্যাটিসফাইড অর নট। এন্ড ফাইনালি আমাদেরকে পোস্ট সিস্টেমস ইভালুয়েশন করতে হবে। পোস্ট সিস্টেমস ইভালুয়েশন মানে হচ্ছে আসলে আমাদেরকে দেখতে হবে যে বিভিন্ন মেট্রিক্স ইউজ করে আমরা এখান থেকে যে বেনিফিটেড হব চিন্তা করেছি, আদৌ উই আর গেটিং দ্য বেনিফিটস অর নট। সো এটা প্রফিটেবিলিটি মেজারমেন্ট হতে পারে, প্রোডাক্টিভিটি ইনক্রিমেন্ট হতে পারে, স্যাটিসফাইড ইউজার্স হতে পারে। এখানে একটা এই যে কেস আছে, দ্য লাইফ সাইকেল অফ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস, একটা ব্যাংকের, এটা একটু তোমরা দেখবা, এটার উপর বেসিস করে বেশ অনেকগুলো এক্সাম্পল, আমাদের পুরো পরবর্তীতে সকল এক্সাম্পল আসলে এটার উপর বেসিস করে হয়েছে। সো ব্যাংকর নামের একটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করেছে, সেটা কিভাবে তাদের এই যে ফেস, এগুলো সবগুলোর সাথে রিলেভেন্ট, এটা আসবে। সো কেসটা তোমরা একটু পড়ে আসবা, আমরা নেক্সট ক্লাসে পেজ নাম্বার হচ্ছে 93 না 90, এই যে 3box 3.4 কেসটা নেক্সট ক্লাসে, তো আগে আসার আগে তোমরা পড়ে আসবে, আমরা ক্লাসে তোমাদের কাছ থেকে তোমাদের ইনসাইট শুনবো। এন্ড ইভালুয়েট, এই যে একটু আগে আমরা যেগুলো বলেছিলাম যে ফেজেস গুলো, সেই ফেজেস গুলোর ডিটেইল ডেসক্রিপশন এখানে আছে, আমরা অলরেডি পড়ে আসছি, জাস্ট আমি একটু জাস্টিফিকেশনটা দেখবো। এই যে সিস্টেম ইভালুয়েট দ্য এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের একটা পার্ট হচ্ছে সিস্টেমটা জাস্টিফাইয়েবল কিনা ডিটারমাইন করা। টু ডিটারমাইন ওয়েদার ইট ইজ জাস্টিফাইয়েবল নট, আমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। ইজ কারেন্ট নলেজ গোয়িং টু বি লস্ট, যেটা আমি বারবার বলছি যে আমাদের কিছু এমপ্লয় কি অদূর ভবিষ্যতে রিটায়ারমেন্টে যাবে, ট্রান্সফার হবে, অথবা ডিপার্ট করবে। যদি হ্যাঁ হয় উত্তরটা, তাহলে উই শুড গো ফর নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট।
অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে জাস্টিফিকেশনের জন্য, ইজ দ্য প্রপোজড কেএম সিস্টেমস নিডেড ইন সেভারাল লোকেশনস? দ্যাট মিনস এখানে একটা এই যে তোমাদের এখানে একটা এক্সাম্পল আছে, কুয়েতের তাদের একবার গালফ ওয়ারের পরে যখন তাদের রিফাইনারিজ গুলো বন্ধ হয়ে গিয়েছিল, তখন এটাকে আবার বা রিস্টার্ট করার জন্য তাদের 18 মাস সময় লেগেছে। কারণ তাদের যে কোর নলেজেবল এক্সপার্ট তিনি একজন, এবং একটা নির্দিষ্ট টিম তারা একটা লোকেশনে এক্সিস্ট করে। কিন্তু সেম প্রবলেমটা ডিফারেন্ট লোকেশনে আমরা যখন ফেস করি, তখন আমাদের কি করতে হয়, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত বা ওই টিম যতক্ষণ পর্যন্ত না লোকেশনে আসছে বা তারা যতক্ষণ না ভার্চুয়ালি অ্যাভেলেবল হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে সলিউশন করতে পারছি না। সো যখন নলেজ সেভারাল লোকেশনে দরকার হয়, তখন ইটস বেটার টু ইউজ দ্য নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকে, তারা সিস্টেমস এর সাথে ইন্টারেক্ট করে নলেজটা গ্যাদার করতে পারে। দেন আর এক্সপার্টস অ্যাভেলেবল আর উইলিং টু হেল্প। আমরা ফিল করছি আমাদের রিটায়ারমেন্টে যাবে, কিছু এমপ্লয়ি ট্রান্সফার হবে, কিন্তু তারা কি আদৌ আমার নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টে শেয়ার করতে রাজি আছে, লিডিং রোল প্লে করতে রাজি আছে কিনা? ইটস অলসো আ ম্যাটার অফ জাস্টিফিকেশনস। দেন ফোর্থ ওয়ান বলছে, ডাজ দ্য প্রবলেম ইন কোয়েশ্চেন রিকোয়ার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড কগনিটিভ রিজনিং টু সলভ? দ্যাট মিনস যেই প্রবলেমটা আমরা ফেস করছি সাধারণত রুটিন ওয়ার্কের জন্য বা রুটিন প্রসিডিউরাল ওয়ার্কস এর জন্য, ডু ইউ নিড এনি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস? এটা কিন্তু খুব কস্টলি। সো রুটিন অ্যাক্টিভিটিস এর জন্য আমরা কখনোই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে যাই না। আমরা যেই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছি বা যে প্রবলেমটা ফেস করতে যাচ্ছি, সেটার জন্য কি আমাদের হিউরিস্টিক্স মনে আছে? ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, ইউজ কেসেস দরকার হয় কিনা? এই যে কেসটার কথা বলছিলাম না, কেসটা বারবার এখানে এক্সাম্পল হিসেবে আসবে। এই যে ব্যাংকর সিস্টেমটা ডেভেলপ করার জন্য অডিটিং, আসলে মেইনলি অডিটিং পারপাসে তাদের হিউরিস্টিক্স দরকার হয়, ইনসাইটস দরকার হয়, প্রিভিয়াস কেসেস দরকার হয়। দ্যাটস ওয়াই দে ফিল দ্যাট তাদের নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করাটা জাস্টিফাইবল। আচ্ছা, then when undergoing knowledge capture, can the expert articulate how the problem will be solved? এই যে এক্সপার্টাইজ যারা আছে তারা আসলে কোলাবোরেট করবে কিনা, কোঅপারেট করবে না কিনা? And another question is, how critical is the knowledge be captured? এই যে আমরা যেটা নলেজকে ক্যাপচার করতে চাচ্ছি, ভাবলাম এটা ভ্যালুয়েবল, বাট এটা কি আমাদের টিকে থাকার জন্য বা আমাদের প্রোডাক্টিভিটির জন্য ম্যান্ডেটরি কিনা, ভাইটাল কিনা? ভাইটাল হলে আমরা বলছি সেটা ক্রিটিক্যাল, আদারওয়াইজ নন ক্রিটিক্যাল ইস্যুস গুলো নিয়ে কোম্পানি এত বেশি ব্যয় করতে চাইবে না। And finally, is there a champion in the house? That means existing আমাদের যে টপ ম্যানেজমেন্ট আছে তারা আদৌ আমাদের এই সিস্টেমটাকে চ্যাম্পিয়ন করবে কিনা, এইটাকে সাপোর্ট দিবে কিনা? নিশ্চয়ই অর্গানাইজেশনের লিডিং পজিশনে কেউ না কেউ থাকতে হবে যারা এটাকে লিড দিবে, এটাকে সাপোর্ট করবে, যখন এটা ঝিমায় যাবে তখন এটাকে রিভাইভ করবে, এটার জন্য যে কস্ট লাগবে সেটার জন্য ফাইট করবে। এরকম পার্সন থাকলেই এটা আসলে ডেভেলপমেন্টে যাওয়া উচিত, আদারওয়াইজ উই শুড নট গো ফর দ্যাট। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, দেন আমরা আসি স্কোপ ফ্যাক্টরস হচ্ছে আমাদের এই যে ফাইন্যান্সিয়াল অ্যাফোর্ডেবিলিটি মেইনলি বা ফিজিবিলিটি, আসলে স্কোপ বলতে ফিজিবিলিটি, আমাদের স্কোপ বলতে এখানে আমরা বোঝাচ্ছি লিমিটিং দ্য ব্রেথ অ্যান্ড ডেপথ অফ দি প্রজেক্ট। এই যে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করব, এটা ব্রেথ এবং ডেপথকে লিমিট করা। লিমিট ইন টার্মস অফ হোয়াট? ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ইস্যুস, ইন টার্মস অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অপারেশনাল কনস্ট্রেন্টস। এই যে এই তিন ধরনের রিসোর্সের ক্ষেত্রে আমরা যেন এটাকে লিমিট করি। আনলিমিটেড কোনো কিছুই আসলে সাকসেস বয়ে আনে না। তুমি যদি অনন্তকাল ধরে একটা কাজ করতে যাও, দেখবা যে কিছুদিন পর তুমি নিজেই এটা ইন্টারেস্ট হারাই ফেলবা। সো ইটস বেটার টু সেট দ্য ডেডলাইন। ঠিক তেমনি এটার ক্ষেত্রে স্কোপটাকে লিমিট করতে হবে। এটা তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে ট্রেডিশনাল ভিউতে আমরা আসলে কি করি আর নলেজ ম্যানেজমেন্ট ভিউতে আমরা কি করে থাকি। আচ্ছা, দেন ফিজিবিলিটির আরেকটা পার্ট বলছে যে 4টা কোয়েশ্চেনের অ্যান্সার আমাদেরকে অবশ্যই দিতে হবে। ইজ দ্য প্রজেক্ট ডুয়েবল? আমরা কি আসলে এটা রিয়েলিস্টিক কিনা?
এবং এটাকে আমরা অ্যাফোর্ড করতে পারবো কিনা, এটা আমাদের অর্গানাইজেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমাদের ভিশন মিশনকে এগুলোর সাথে যাচ্ছে কিনা, দেন প্র্যাকটিক্যাল কিনা। আমাদের এই যে সিস্টেমটা যেটা ডেভেলপ করব সেটা আমরা ফ্রিকুয়েন্টলি আসলে ইউটিলাইজ করতে পারবো কিনা। যদি সিলেক্টেড কিছু পিপলেরই এটা দরকার হয় তাহলে এটাতে আমাদের ইনভেস্ট করাটা বোকামি, বা এটা কস্ট জাস্টিফিকেশনের ক্ষেত্রে, কস্ট অ্যানালাইসিস বেনিফিটের ক্ষেত্রে এটা জাস্টিফাইয়েবল হবে না। দেন এই যে বাকিগুলো হচ্ছে আসলে আমরা যে স্টেপগুলো দেখেছিলাম সেই স্টেপগুলো, এটা তোমরা, আমি ডিটেলস বলে আসছি এতক্ষণ, যে কারণে আমি এখানে আর রিপিট করছি না, এগুলো তোমরা একটু দেখে নিও বই থেকে। অ্যান্ড ফাইনালি ইউজার সাপোর্ট। আমরা যখন নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস ডেভেলপ করব তখন আমাদের যে ইউজাররা আছে তাদের সাপোর্টটা আমাদের খুবই ভাইটাল, স্পেশালি যা এক্সপার্ট, আমাদের যারা নলেজ কন্ট্রিবিউট করবে তাদের রোলটা এখানে সিগনিফিক্যান্ট। তো এখানে বলছে যে at the stage of the development life cycle, knowledge developer needs to address a number of questions. এই যে knowledge developer বা expert যারা আছে, does the intended users know the new KM systems? তার মানে এখানে ট্রেডিশনাল সিস্টেমস এর ক্ষেত্রে ইউজার এবং সিস্টেমস অ্যানালিস্টের মধ্যে একটা কোলাবোরেশন হয়। ফাইনালি দ্য সিস্টেমস উইল বি ইউজড বাই দ্য ইউজার্স। কিন্তু নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস যখন ডেভেলপ করা হয় তখন নলেজ ডেভেলপার যারা থাকে বা এক্সপার্ট যারা থাকে তাদের আসলে ইউজারদের সাথে কানেকশন খুবই কম থাকে, কিন্তু দিন শেষে তো এটা ইউজ করবে ইউজাররা। সো তারা এটা সম্পর্কে অ্যাওয়্যার কিনা, তারা এটা আদৌ ইউজ করতে চায় কিনা, এটা ইম্পর্টেন্ট। আমরা একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করলাম বাট আওয়ার এমপ্লয়িজ আর নট উইলিং টু ইউজ দ্যাট, সো এটা কিন্তু ফেল করবে। And how involved should the ultimate user be in building process? এই যে বিল্ডিং প্রসেসে কোথাও কিন্তু আমরা ইউজারকে পাচ্ছি না, শুধুমাত্র ইউজ ছাড়া। সো ফাইনালি তাদেরকে কিভাবে ইনভলভ করা যায়, শুরু থেকে যদি তাদের আমরা ইনভলভ না করে আসলে তাদের মধ্যে কমিটমেন্ট আমরা আনতে পারবো না, ইন্টারেস্টটা গ্রো করতে পারবো না। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ইউজার ট্রেনিং আমরা কিভাবে দিব, এবং সেটা আমার ইউজারদেরকে প্রপারলি সাপোর্ট করবে কিনা। যখনই এটা অপারেশনালাইজ করতে যাব তখন একটা ভাইটাল ইস্যু হচ্ছে ইউজার ট্রেনিং, ম্যানুয়াল ডেভেলপমেন্ট। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ইস্যুস টু বি কনসিডার, সেটা হচ্ছে হোয়াট অপারেশনাল সাপোর্ট মাস্ট বি প্রোভাইডেড অ্যাজ এ নলেজ ডেভেলপার বা বিল্ডার অফ দি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমস। তারা ইউজারদেরকে কোন ধরনের অপারেশনাল সাপোর্ট, এই যে কন্টিনিউয়াস মেনটেনেন্স, তারপরে ইউজের ক্ষেত্রে যখন কোনো ইস্যুস ফেস করবে সেটাকে সাপোর্ট করা, এটা তারা কন্টিনিউয়াসলি করবে কিনা, বা এটার জন্য ডেডিকেটেড কোনো টিম থাকবে কিনা। দিস ইস্যুস শুড অলসো বি অ্যাড্রেসড। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা এই যে রোল অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে স্টার্ট করব। তবে নেক্সট ক্লাসে আসার আগে আমরা যে 3টা কেস পেয়েছি, বিশেষ করে ব্যাংকরের কেসটা, এটা খুব ভালোভাবে পড়ে আসবো। আমরা ক্লাস শেষের দিকে এটা নিয়ে একটু ডিসকাসও করব। তোমাদের স্টুডেন্ট কতজন? 100+ অ্যাটেন্ড করছে 71 এর মতো। ম্যাম 97 এর মতো। না ম্যাম 91 ও আচ্ছা, ধরে নিলাম 25 জন মতো অ্যাবসেন্ট আছে। ম্যাম আমাদের 91 স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব। অনলাইন ক্লাসে আসলে প্রেজেন্ট নেওয়াটা আমার কাছে অপ্রীতিকর লাগে আর কি। এখন আরো একজন আসছে। এনিওয়ে, আমি এটার প্রেজেন্টটা সবাইকে দিয়ে দিব। নেক্সট ক্লাস আমরা হচ্ছে কালকে ক্লাস করবো না, বুধবারে ক্লাস করবো। বুধবারে তোমাদের সাথে আমার শিডিউল ক্লাস কয়টায়? ও, বুধবার তো সিঙ্গেল ক্লাস করতে হয়, একটু দাঁড়াও। কোনো একদিন বোধহয় আমি তোমাদের আগে 8টায় নিতাম। কোন দিন? মঙ্গলবার এটা? জি ম্যাম। দেখি মঙ্গলবারের রুটিনের কি অবস্থা। ম্যাম মঙ্গলবার তো আমাদের অফ। অফ? তাহলে তো আর কোনো ওয়ে নাই। অনলাইনে যদি নেওয়া যেত আর কি। না, ওই দিন আমরা কেস পড়বো, তো ওই দিন আমরা আর ইয়া নিব না। আচ্ছা, তোমাদের বুধবারে তো ক্লাস আছে। বুধবারে হচ্ছে
তোমাদের সাথে আমার ক্লাস আছে বিকেলে 2টা থেকে একটা সেকশন, পরের সেকশন। তোমরা কি বুধবারে ক্লাসটা 8টায় করে ফেলতে পারবা কম্বাইন্ড 7001-এ? তোমাদের কিন্তু সেকশন, কোন সেকশনে জানি ক্লাসও আছে বোধহয় ওই দিন। বুধবারে ক্লাস আছে সকাল টাইমে? না, না ম্যাম, সকাল টাইমে ক্লাস ক্লাস নাই, নেই ম্যাম। শুধু আমার সাথেই ক্লাস আছে বুধবারে। সো বুধবারে তোমাদের সকালে করতে পারো, অথবা বিকেলে হলে আমাদের আবার আলাদা আলাদা করে ক্লাস করতে হবে। একটা সেকশন 2টা থেকে, আরেকটা সেকশন 3:30 থেকে। দেখো কোনটা করবা। 8টায় আমার থার্ড ইয়ারের সাথে একটা ক্লাস আছে, ওদের ক্লাস আমি মঙ্গলবারে নিয়ে নিব, মঙ্গলবার আর সোমবার। চাইলে তোমরা 8টায় কম্বাইন ক্লাস করে নিতে পারো, ফার্স্ট আওয়ারে এসে ফার্স্ট আওয়ারে চলে গেলাম। জি ম্যাম, সকালেই বেটার। অথবা থার্সডেতে তো তোমাদের ক্লাস আছে না? অনেকগুলো ক্লাস আছে ইনফ্যাক্ট। ম্যাম থার্সডে একদম লাস্টে হয়ে যায়। থার্সডে আমি চাচ্ছি না তোমাদেরকে ক্লাস নিতে। থার্সডে আমার শিডিউল ক্লাসও নাই। সো বুধবার সকালে করবা নাকি পরে করবা, বিকেলের দিকে, কোনটা? ম্যাম আমি ক্লাসমেটদের থেকে ম্যাম ডিসকাস করে ম্যাম আপনাকে ডিসকাস জানালে করে হবে আমাকে কি? জানাও। বুধবারে আমাদের তাহলে 8টায় হলে আমি 7001-এ আমার ক্লাস আছে অন্য সেকশনের সাথে, অন্য ইয়ারের সাথে, ওটা নিয়ে নিব। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ভালো থেকো। সিলেবাস শেষ করে ফেলতে পারো, আমাদের অলমোস্ট শেষও বলতে গেলে। আর খুব নন সিগনিফিকেন্ট কিছু পার্টস আছে। 1 2 3 হচ্ছে তোমাদের মিডের সিলেবাস। ম্যাম কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আবার কাইন্ডলি বলা যাবে কি? আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে একদম ব্রড আমি এখন আসলে কোয়েশ্চেন করি নাই, সেজন্য ঠিকও করতে পারি নাই। তবে কোয়েশ্চেন প্যাটার্ন মিক্স থাকার পসিবিলিটি বেশি। আমি নেক্সট ক্লাসের আগে একটু ডিসাইড করে ফেলবো, একটা প্রি স্ক্র্যাচও করে ফেলবো কোয়েশ্চেনের। সো তোমাদের সম্ভবত শর্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই টাইপের সাথে একটা ব্রড কোয়েশ্চেন থাকতে পারে আর কি মিক্স। আমাদের তো 15 মার্কসের, ধরো 7 8 এরকম থাকতে পারে, অথবা 5 10 এরকম থাকতে পারে আর কি। ঠিক আছে তাহলে। ম্যাম আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ।